অসুখ বেশি হলে তো আমার তো কোনো কষ্ট, এমন কষ্ট দুঃখ তো বলার বাইরে। একজনের হঠাৎ করে যদি প্রসব ব্যথা উঠে নিজেরই খুবই কঠিন, রাতের বেলা তখন তো নৌকা পাওয়া যায় না, তোমার খুবই কঠিন হোক। আমার কি করে 1 সপ্তাহ আগে কি 5 দিন আগে আমার হাসপাতালে ভর্তি করে রাখুন লাগে। এই হারিকেনের প্রচলন ছিল, এখন সেটি আসলে বহু আগেই উঠে গেছে। তবে এই সব চরে যেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই সেখানে এখনো কুপি বাতি হারিকেন এগুলোর প্রচলন রয়েছে। ঘাটে অপেক্ষমান যাত্রীরা একে একে উঠতে শুরু করলো নৌকায়। কেউ এপারে এসেছিল বাজার করতে, কেউ বা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে। কাজ শেষ করে সবাই ফিরছে বাড়ি। চরের সকাল শুরু হয় ফজরের পরপরই, তাই তো ঘাটগুলোতে ব্যস্ততার যেন শেষ নেই। চলতে থাকলো আমাদের নৌকা। শরতের এবারের আকাশটা যেন একটু বেশি টালমাটাল। আমাদের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল আরও একটি নৌকা। ওই নৌকার গন্তব্য কটাপুর আর কুদালধোয়া চর। দুরন্ত কয়েকটি ছেলে চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিয়ে নেমে গেল। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা কোনো একটি খেয়া ধরে ফিরবে বাড়ি। দেখতে দেখতে আমরা প্রথম ঘাটে পৌঁছে গেলাম। আমাদের সাথে যারা এসেছিল তাদের মধ্যে কেউ কেউ নেমে গেল এই ঘাটে। নেমে যার যার মতো হাঁটা ধরল চরের দিকে। কেউ এসেছে কৃষি কাজ করতে, কেউ বা যাচ্ছে নিজেদের বাড়ি। এই মানুষগুলোকে নামিয়ে দিয়ে আবারও চলতে শুরু করলো আমাদের নৌকা। শরৎকাল, নদীর পাড়ে সুন্দর কাশফুল ফুটে আছে। কাশফুল দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ফকিরপাড়া চরের দিকে। পাশ দিয়ে চলে যাচ্ছিল ছোট একটি জেলে নৌকা। সারা রাত মাছ ধরে সকালবেলা ফিরছে ঘাটের দিকে। যেতে যেতে উপভোগ করছিলাম ঘাটপাড়ের নানা চিত্র। আমাদের চোখে পড়ল একটি কলার বাগান। দেশীয় এসব কলার চাষ হয় ফকিরপাড়া চরে। আমরা পৌঁছে গেলাম ফকিরপাড়া চরের ঘাটে। আমাদের সাথে যারা এসেছিল সবাই নামবে এই ঘাটে। একে একে সবাই নেমে গেল, যাত্রা ধরল বাড়ির পথে। চরাঞ্চলের ঘাট যেন এক বহু মানুষের কর্মব্যস্ততা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ফকিরপাড়া চরে। অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপ বৈচিত্র্য নিয়ে ভরপুর একটি চর, সেই সাথে রয়েছে মানুষের দুঃখ দুর্দশা। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই অপরূপ সুন্দর ফকিরপাড়া চরের মানুষের নানাবিধ কর্মযজ্ঞ। এতক্ষণ নৌকা থেকে দেখছিলাম এই বাগানটিকে। কাছে আসতেই ভালো লাগাটা যেন আরো বেড়ে গেল। তপ্ত দুপুরে যমুনার জলে গলা ডুবিয়ে আছে একপাল মহিষ। তাঁবুতে বসে তীক্ষ্ণ নজর রাখছে রাখাল। এই মহিষগুলো কয়েক মাস থাকবে এই চরাঞ্চলে। তারা এক এক সময় এক এক জায়গায় তাঁবু গাড়বে। যেখানেই ঘাস দেখবে সেখানেই মহিষগুলোকে নিয়ে যাবে খাওয়ানোর জন্য। বিরানচরে দোকান খুলেছে এক কিশোর ভাই। সাদামাটা দোকানে ক্রেতাও জুটেছে বেশ। নতুন দোকান বলে আমি নিজেই ক্রেতাদের মিষ্টিমুখ করালাম। ধীরে ধীরে এই মানুষগুলোর সাথে গড়ে উঠছে এক গভীর সম্পর্ক। মহিষের বাতান দেখতেছি, এটা আসছে আপনার 10-15 দিন আগে। এগুলা কতদিন থাকবে এখানে? এখানে থাক নির্দিষ্ট নাই, 15 দিন থাকতে পারে, 20 দিন থাকতে পারে, 1 মাস থাকতে পারে, আর কোনো নির্দিষ্ট নাই। ঘাস দিয়ে করে ঘাস কোন পাশে খাওয়ায়? ভিতরে ওই ঘাসে খা, আবার এটা কদিন পুরা উড়াবো, আবার আরেক চরে যাবো, আরেক চরে আবার আরেক চরে, আবার এটা কদিন পরে আবার আসবো। মানে ওনারা যেখানে ঘাস আছে ওইখানেই নিয়ে যাবে।
রান্না বান্না খাওয়া দাওয়া তো ওনাদের ওইখানে? ওখানে। বাজার ঘাট কোথায় করে? বাজার ঘাটে উলিয়া করে। উলিয়া করে। আমরা চরে ঘুরতে ঘুরতে দেখা পেলাম প্রথম একটি দোকানের। আমরা একটু আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব। ভাইয়ের কি নতুন দোকান? হ্যাঁ ভাই, নতুন দোকান। চারপাশেই হচ্ছে সোলার বেড়া, উপরেও সোলার বেড়া। মানে আপনার দোকানে কোনো টিন নাই? না, টিন। এটা কি পানি পড়বো না? না, পানি পড়বে না, ভিতরে কাগজ দিয়া আছে। পলি আছে। কি কি আছে আপনার দোকানে? এই যে বেকারি মাল টালে চিপস। মানে নিত্য প্রয়োজনীয় যে বাচ্চারা বা বিস্কিট, চিপস এগুলা আর কি। আপনাদের চরে ওই পাশে ঘুরলাম, একটা দোকানও পাইলাম না। এটাই প্রথম দোকান দেখলাম আর কি। দোকান দিয়েছি, নতুন দোকান। নতুন দোকান। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি মনে করেন 500 হয়। আজকে আমাদের ফ্রি খাওয়ান। ও সবাই রে মিলাদ পরান আজকে, নতুন দোকান। আগে কি করতেন ভাই? আগে আপনি মনে করেন সংসারে কাজ বাস। সংসার কাজ করতেন। চরের আরেকটি বসতি আমরা দেখতে পাচ্ছি, খুবই জরাজীর্ণ একটি ঘর। এপাশে শোলা রাখা পাটখড়ি। এই পাটখড়িগুলো তারা আসলে জ্বালানির কাজে ব্যবহার করে। আমরা যে চাচির সাথে কথা বললাম, ওনার ছেলের ভাষা এটা। শোলা বা পাটখড়ি দিয়ে হচ্ছে চারপাশের বেড়াগুলো দেওয়া। আমরা এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। আব্বা কি রান্না হবে আজকে? কলার থুর রান্না হবে। এই যে এটা হচ্ছে শুটকি। এটা কি চেলা নাকি? আচ্ছা, চেলা মাছের শুটকি। আর হচ্ছে এটা কি শাক? লাউ, পুঁই শাক, কলমি শাকের একটা মিশ্রণ। আর কি চুলাই কি হয়েছে আপা একটু দেখান। বাবু নাম কি তোমার? কলার থুর রান্না হয়েছে। মেয়েদের কি বিয়ে হয়ে গেছে? একটা বিয়ে দিছে, পড়াশোনা করে? একটা 8 বছর, একটা 5 বছর। ছেলেরই পড়াশোনা করাইতেছেন? মেয়েরা ইন্টার পাস করছে। যাক মাশাআল্লাহ। বিয়ে দিয়ে দিছি। আবার মেয়ে একটা মাদ্রাসা ওয়ানে পড়তেছে। কোথায় মাদ্রাসা? ওই পারে। প্রতিদিন কি নৌকায় যাইতে হয়? প্রতিদিন নৌকায়। নৌকায় যে পারাপার হয় ছোট বাচ্চা, ভয় লাগে না? ভয় করে, বাউর তুফানের দিন হলে তো সমস্যা। হঠাৎ নদীর মধ্যে ঝড় উঠে গেল, আর যে বেশি পানি হলেও সমস্যা। হ্যাঁ, ভয় করে আনলে আবার না করিয়ে তার উপায় নেই। ভাইজান কি করে? কৃষি কাজ করে। কৃষি কাজ। এখন কি মাঠে আছে? মাঠে আছে। মেঠু পথ ছেড়ে আমরা হাঁটা দিলাম ক্ষেতের আইল দিয়ে। আমরা সামনের বাড়িতে যাব এবং তাদের জীবনযাপন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদমই রাস্তা থেকে দূরে যখন অনেক বেশি বন্যা হয় বা চারপাশে পানি থাকে, তখন এই বাড়িগুলোর আসলে কোনো দিকে মুভ করার কোনো সুযোগ থাকে না। আমরা বাড়িতে এসে ওইভাবে কাউকে দেখতে পাচ্ছি না। এখন আসলে কাজের সময়, সবাই হয়তোবা এই মুহূর্তে মাঠে অবস্থান করছে। সামনেই হচ্ছে পাটখড়িগুলো স্তূপ আকারে রাখা, এগুলো বিক্রি হবে এবং কিছু তাদের রান্নার কাজে, আগুন ধরানোর কাজে ব্যবহার হবে। এখানে একটি পাওয়ার টিলার রাখা। চরের এসব বাড়িতে, প্রায় বাড়িতেই এরকম পাওয়ার টিলার থাকে, কারণ আসলে চাষাবাদের জন্য যাদের নিজস্ব জমি জমা আছে তারা নিজেরাই কিছু না কিছু ব্যবস্থা করে থাকে। কেউ আছেন ঘরে? আচ্ছা, ঘরে কেউ নাই। আসলে এখন কাজের সময়, সকালবেলা। চোরের প্রত্যেক মানুষই এখন কর্মব্যস্ত সময় পার করছে। তাদের আসলে বসে থাকার জো নেই। কেউ মরিচের টালে কাজ করছে, কেউ আবার ধানের ক্ষেতে। আমরা যে বাড়ি থেকে বের হলাম, এই বাড়ির মালিকের সাথে আমরা এখন কথা বলবো। আসলে বাড়িতে আমরা কাউকেই পেলাম না, তো আমরা খেতে চলে আসছি। খেতে এসে দেখি যে চাচা কাজ করতেছে। চাচা কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, কি করতেছিলেন এখানে? এখানে আপনার যে গোবরের নাতি ছিল, আপনার খেতে ফেলাইতেছি। আচ্ছা আচ্ছা, চাচা হচ্ছে গোবর সার যেটা, সেটা খেতে ছিটিয়ে দিচ্ছে। চরে আসলে প্রায় প্রত্যেকটা বাড়িতেই গবাদি পশু রয়েছে, যার কারণে এখানে জৈব সার হিসেবে গোবর অনেকাংশেই ব্যবহার হয়ে থাকে। এখানে কি লাগাবেন চাচা? এখানে আমরা ভুট্টা লাগাবো। ভুট্টা লাগাবেন। এই চরে ভুট্টা কেমন হয়? এই চরে ভুট্টা আপনার জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে আপনার এই বন সেরা। ও আচ্ছা আচ্ছা, মানে এইখানে সব থেকে ভালো ভুট্টা সব জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে এটা সমস্ত খালি ভুট্টা, পুরাটাই জি। আচ্ছা, চাচার কথা মতো এই যে জমিগুলো, এই জমিগুলোতে ভুট্টার ফলন হয় খুবই ভালো
এবং চাচা যেটা বলছে পুরো জামালপুর জেলার মধ্যে এই অংশগুলোতে সবথেকে ভালো ভুট্টা হয়। ইসলামপুর থানা আকাশে কালো মেঘে ঢেকে গেল আর নিচের জমিগুলোতে কৃষকরা এভাবেই কাজ করছে। একটু আগেও ছিল কড়া রোদে তাদের শরীর গরম হয়েছে, এখন আবার বৃষ্টিতে ভিজে যাবে। এভাবেই বৃষ্টি আর রোদের সাথে যুদ্ধ করে এই মানুষগুলো টিকে থাকে বছরের পর বছর। এটা কি আপনার নিজের জমি? জি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবার আপনার 2 মেয়ে থাকে আর পরিবার থাকে আমি থাকে আর সবাই বাড়িতেছে। সবাই আপনার কি ওই পারে বাড়ি? ওই পাশে বাড়ি আছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম যে আপনাদের এই চরের মানুষের সবারই ওই পারে বাড়ি আছে। জি, সবারই ওই। তার মানে এই যে কষ্টটা চরে থাকা, বন্যা হয় এটা আসলে এইখান থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আপনারা ওইখানে গেছেন। কিন্তু চাচা যাদের আসলে একদমই টাকা পয়সা নাই, যাওয়ার উপায় নাই, ওরা তো এখানেই কিছু করার নেই। যমুনার এসব চরে এখনো রয়েছে সেই হারানো গ্রাম বাংলার প্রতিচ্ছবি। চরের প্রতিটা মুহূর্ত যেন এক একটি মাদকতায় মোড়ানো। তাই তো আমরা সময় পেলেই ছুটে আসি এইসব চরাঞ্চলে, আপনাদের দেখানোর চেষ্টা করি এই সকল মানুষের জীবনযাপন। আপনার বাড়ি কি এই চরেই? এই চরেই মানে ভাঙ্গে ওই চরে আর কি বসবাস করি। আপনার এই চরের মানুষজন এখন কেমন আছে? খুব কষ্টে আছে। কি কি ধরনের কষ্ট তাদের? তাদের ঘরবাড়ি নাই, আপনার কোনো খাওয়ারও খুব কষ্ট, সব দিক দিয়ে কষ্ট, চলাফেরা কষ্ট। আপনারা এই মুহূর্তে তো নৌকা দিয়ে আসলেন। জি। তো নৌকা ছাড়া আপনারা কি চলাচল করতে পারেন? না, জি না, নৌকা ছাড়া চলাচল করা যায় না। চরের প্রত্যেকটা মানুষই যেন কংক্রিটে মোড়ানো। বয়সের কাছে তারা কখনো মাথা নত করে না। জীবনে যেদিন থেকে কাজ শুরু করে সেদিন থেকে আমৃত্যু পর্যন্ত তারা চালিয়ে যায় তাদের কাজ। আঙ্কেলের ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন। আপনার পেশা কি বর্তমানে? আমি পেশা বর্তমানে বসে নেই, কৃষি কাজ। আপনি তো আমার সাথে আসলেন ওই পার থেকে, জি। এরকম কি আপনি প্রতিদিনই আসেন এ পাশে? হ্যাঁ, প্রতিদিন আসি। কি কাজে আসেন? আমি গরু ঘাস টাস কাটতে আসি। গরু কয়টা আছে? গরু আমার একটা, ছাগল 5টা। আচ্ছা, আপনাদের চরের মানুষের সবারই তো প্রায় 2-1টা করে গরু আছে? হ্যাঁ, সবারই আছে। আচ্ছা, যারা এই পাশে আছে, মানে এই চরটাতে আছে, ওরা এখন কেমন আছে? ওরা কষ্টই আছে। হ্যাঁ, ওরা ওই পাড়া যাতায়াত করতে মুশকিল। কোনো জায়গা যাবে না, একে যে যত বন্যা হয় ওই ঘরে চালাতে থাকলো আগে থাকা নাকি আগে তো বুদ্ধি, তাই না? গত 2-3 বছরে কেমন বন্যা হয়েছে আপনাদের? বন্যা হয়েছে, প্রচুর বন্যা হয়েছে। ঘরে পানি উঠছিল? হ্যাঁ, ঘরে পানি উঠছিল। ঘরে পানি উঠছে মানে গরু বাছুর মানুষের বাড়ি নিয়ে গেছিলাম, ওই জায়গায় নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার এই বয়সে আপনি এরকম কতবার ঘর ভাঙছেন? আমরা কম 10 বার ভাঙছি। আমি 10 বার ঘর ভাঙছেন। আমি 7 বার ভাঙছি। এই চরে কতদিন থেকে আছেন? এই চরে আমরা 8 বছর ধরে আছি। 8 বছর। 8 বছরে এই চরটা আর ভাঙে নাই? 8 বছর। কি কট নিয়ে বাড়ি করছেন? এমনি নিয়ে থাকতেছেন? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই পাটখড়িগুলা কি আপনার? না, আমার ভাঙনি। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার ঘর? জি। কয়জন থাকতেছেন? আমার 2 জনই। আপনি আর আপনার ওয়াইফ? জি। সন্তানেরা কোথায় থাকে? এটা ঢাকা, বিয়ে দিয়েছি 3 সন্তান, মেয়ে। হ্যাঁ। আর একটা ছেলে প্রতিবন্ধী, ঢাকা থাকে। কি করে ঢাকায়? ঢাকা তো খরাতে। আচ্ছা 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 আচ্ছা। আমি টাকা পয়সা পাঠায় না, ওটি অচল তো। আচ্ছা, এখানে একটি লাউয়ের গাছ আর ঘরের চালের উপর সুন্দর করে মাচা করে দেওয়া। এই গাছটা চালের উপর উঠবে, এখানেই লাউ ধরবে। সেই সাথে যেহেতু উপরে কোনো গাছপালা নেই, একটা ছায়ার ব্যবস্থা হবে। চাচি কি করতেছিলেন ওইখানে? এই যে এটা টয়লেট আপনাদের না? টিউবওয়েলটা কি সরকারিভাবে পাইছেন? অন্য জনে পাইছে। ঠিক আছে না টিউবওয়েল? আচ্ছা, একদমই নিচু জমিতে এই ঘরটি তৈরি করা। আসলে ওনাদের নিজেদের কোনো জায়গা জমি নেই, অন্যের জমিতে আশ্রিতভাবে আছে। একটু ঘরে যাই। আচ্ছা, ঘরের ভেতরেই হচ্ছে ছাগল বাঁধা। এই সকল চরগুলোতে আসলে এদিকে যেমন সবাই গবাদি পশুগুলা পালন করে, সেই সাথে এই মানুষগুলো অন্যের জমিতে কট নিয়ে বা কোনো রকম জায়গা জমিগুলো নিয়ে তারা ফসল ফলিয়ে জীবনযাপন করে থাকে। আপনাদের তো ঘরে রুম একটার মধ্যেই, যখন মেয়েরা আসে তখন তো
থাকার জায়গা কঠিন হয়ে যায় না? কোথায় বিয়ে দিছেন মেয়েদের? একদম সিলেট সুনামগঞ্জ। এত দূরে? এখানে এত দূরে ঢাকা ছিলাম তো। ও ওইখানে বিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। আর একটা দুইটা মেয়ে দিছি দেশেই, এদের পাশেই, নদীর পাশেই। আপনি একটু দুধ পাওয়া যায় না? আপনি আর কাকি এটা দিয়ে দুধ কিনে খাবেন, ঠিক আছে? 1 কেজি দুধ কিনে দুইজনে খাবেন আজকে, ঠিক আছে? আমাদের তো আসলে সামর্থ্য কম, সামর্থ্য থাকলে অনেক কিছু দেওয়ার সুযোগ থাকে। তারপর অন্য কোনো সময় যদি সুযোগ হয় আসবো নি আবার, ঠিক আছে? দুইজনে 1 লিটার দুধ কিনে খাবেন আজকে। এই মুহূর্তে আমরা আছি একটি কলার বাগানে। এটি হচ্ছে দেশীয় জাতের একটি কলা। বিশাল পরিসর নিয়ে এই বাগানটি, উপরে কালো মেঘে ঢেকে গেছে আকাশ, আর নিচে এই কলার বাগানটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমরা কথা বলবো বাগানি ভাইয়ের সাথে, জানার চেষ্টা করব সে কিভাবে বা কতদিন থেকে এই চাষের সাথে যুক্ত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের এই বাগানের বয়স কতদিন? বাগানের বয়স 7 মাস চলতেছে। 7 মাস। আপনার কি এটাই প্রথম বাগান? হয়, এবার এটাই প্রথম বাগান। আচ্ছা, এই কলার জাতটার নাম কি? এটার নাম হলো আপনার সবাই কয় তুলসী, কেউ বাংলা কলা। বাংলা বেশিরভাগ দেশি কলা, দেশি কলা, দেশি কলা আর কি। এটার হালি কত করে বিক্রি হয়? এটার হালি মিনিমাম 30 থেকে 40 টাকার মতো বিক্রি করা যায়। 30 থেকে 40, তো খারাপ না। আপনার এখানে কতটুকু জায়গা? 5 বিঘা জমি। নিজেরই জমি? না, এটা আমি কট নিছি। কট নিয়ে করছেন, যা ভালো উদ্যোগ। তাতে কত দিনের মধ্যে কলা বিক্রির উপযোগী হবে? এটা মনে করেন 7 মাস চলে যেতেছ, আরো 4 মাস লাগবে আর কি। 4 মাস লাগবে। এই যে গাছটা দেখতেছি, এটা কি কলা আসার, থোর আসার উপযোগী হয়েছে? না, না, আরো এটার মনে করেন বয়স লাগবে আরো 4 মাস বাকি আছে। আরো 4 মাস। গাছগুলা যখন আরো এর ডাবল হয়ে যাবে, তখন কলা আসবে। মানে যেগুলো দেখেন না, এগুলো দেরি হয়ে যায়, মাঝামাঝি গুলা আসি যাবো। 4 মাস। আমরা তো ওদিকেও দেখলাম আরো অনেকেই বাগান করছে। হ্যাঁ, ওইদিকেও। তো যারা বাগান করছে এরা কি লাভবান হচ্ছে এই বাগান করে? মনে করেন বন্যা টনা যে বাউর বাতাসে যদি ক্ষতি না করে, মনে করেন তাহলে মোটামুটি লাভবান হওয়া যায়। আর যদি বাতাস বাউরে এটা জোড়া, এটা সবকিছু আল্লাহর ইচ্ছা, যদি থুয়ে যায় তাহলে মোটামুটি ভালোই হইতে আছে আর কি। চোরের বেশিরভাগ ঘরের বেড়াগুলো এভাবেই আসলে পাটখড়ি দিয়ে দেওয়া হয়, যার কারণে এই ভাই পাটখড়ি দিয়ে বেড়া তৈরি করতেছে। হ্যাঁ, আমরা একটু দেখি। ভাইজান, এটা কি আপনার বাড়ি? কে কে আছে বাড়িতে? বাড়িতে একটা মেয়ে আর আমার ওয়াইফ। মেয়ে কি এখানেই থাকে? থাকে না, এখন থাকবো আর কি। এখন থাকবো এখানেই। আচ্ছা, এমনিতে কি কৃষি কাজ করেন? হ্যাঁ, কৃষি কাজ। জমি জমা কেমন আছে? জমি জমা ভাই বেশি নাই, মানে আদিবাদি করি। হ্যাঁ, বই নাই। বই নাই গিয়া। বউ তো আছে বললো। বউ আছে আমাদের, বউ দেয়া হবো। ভাইজান যে শোলা দিয়ে বেড়াটা তৈরি করতেছে, এটা আসলে এই ঘরেই স্থাপন করা হবে। এই ঘরটি ভেঙে ফেলা হবে, আবার নতুন করে এখানে কাজ করা হবে আর কি। এই যে একজন আঙ্কেল উপরে কাজ করতেছে। তাহলে সম্পর্কে আপনার কি হয় উনি? ভাগ্নি জামাই। ভাগ্নি জামাই। ভাগ্নি জামাইয়ের জন্য একটু উপকার করতেছেন আর কি, না? আপনার বাড়ি কোন পাশে? আমার বাড়ি যে নৌকা চলে না জিনজনে। হ্যাঁ, ওই পাশে। তার মানে উলিয়া ঘাটে। উলিয়া ঘাটে। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন এমনিতে? আমি এই যে কৃষি কাজই করি। কৃষি কাজ করেন। তো এই ঘরটা বানাইতে কয়দিন লাগবে? আর না, এটা তো আসছে, আগে থেকেই থাকতো মনে হয় নাকি? এই যে ঘরটা মেরামত করা হচ্ছে। আগে আরেকজন ছিল, এখন নতুন করে আরেকজন থাকবে, যার কারণে ঘরটা আবারও পুনর্নির্মাণ করা হচ্ছে আর কি। ওনার ভাগ্নি জামাই থাকবে এখানে। এই যে উনি হচ্ছে ওইখানে বেড়া তৈরি করতেছে। আমরা এই চরে যত ঘুরছি, আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, এই চরের প্রায় বেশিরভাগ মানুষই অনেক কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন পার করে। এখানে যাদের একটু টাকা পয়সা ছিল বা জমি জমা ছিল, তারা নদীর ওই পারে বসতি স্থাপন করেছে। তারা হয়তো জমি জমা দেখাশোনার জন্য এখানে আসে, কিন্তু যে মানুষগুলো এখানে বসবাস করছে তাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই। তারা আসলে বাধ্য হয়ে এই চরে টিকে আছে। আর এই চর ছেড়ে যে তারা যাবে, আসলে যে কি করবে তারা, এই চিন্তা থেকে এই মানুষগুলো কখনো চরকে ছেড়ে যেতে পারে না।
এই ফকিরপাড়া চরের মানুষ দুর্বিষহভাবে জীবনযাপন করে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ফকিরপাড়া চরের একটি গৃহস্থ গড়ে। মূলত হচ্ছে এই ধরনের ঘরগুলো কৃষি জমি থেকে ফসল ঘরে তোলার জন্য তারা কয়েক মাসের জন্য ব্যবহার করে। এছাড়াও স্থায়ীভাবে কয়েকটি পরিবার থাকে এখানে। আমরা তাদের সাথেও কথা বলবো। কাকি, আপনার নাম কি? আমার নাম হলো মরিয়ম। আচ্ছা, আপনারা কয়জন থাকেন? এই আপনার পরিবারে কয়জন? ছেলের বউ পোলাপান নিয়ে থাকে, আর আমরা দুইজন। ছেলের বউ কি এই পাশে থাকে? এই যে বউ। আচ্ছা, আপনি আর আপনারা এখানে থাকেন। এটা কি আপনাদের নিজস্ব জায়গা? নিজস্ব জায়গা। যমুনা নদীর বুকে গড়ে ওঠা এক বিচ্ছিন্ন জনপদ ফকিরপাড়া চর, যার অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে। আমরা হেঁটে চলছি চরের মাঝখানের একটি মেঠু পথ দিয়ে। আমার ডান পাশে একটি বাড়ি। এই বাড়িতে যেতে হলে আমাদের কাদা পার হয়ে যেতে হবে। মাঝখানে একটি নালার মতো জায়গা। তো এই ফকিরপাড়া চরের মানুষ অসহনীয় কষ্টের মধ্যে সারাটি বছর বসবাস করে। এটা কি করতেছেন ভাই? নষ্ট হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি এখন চাষে নিয়ে যাবেন? কোথায় চাষ করবেন? এখন তো সবাই দেখি ধান লাগাইতেছে। মরিচ বা বেগুন এদিকে লাগায় না? বন্যা তো লাগে, ধান আবাদ করতে বেশি। চরে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে আকাশে কালো মেঘে ঢেকে গেল। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমরা তড়িঘড়ি করে যাওয়ার চেষ্টা করছি একটা নিরাপদ আশ্রয়ে। আসলে আমাদের এই মুহূর্তে বৃষ্টি থেকে বাঁচতে হবে। মিঠু পথে উঠে গেলাম আবারও। সামনে একটা স্কুল, সরকারি প্রাইমারি স্কুল। আমরা ওখানেও যাব এবং যাওয়ার আগে আমরা একটু বৃষ্টিটা কমুক, তারপরে যাব আর কি। এ সকল চরাঞ্চলে কোনো গাছপালা নেই যে ওইখানে আশ্রয় নিব। তো আমরা সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওইখানে কিছুটা সময় অপেক্ষা করব। বৃষ্টি কমলে আবার আমরা বাইরে বের হব। চর এলাকা শিক্ষার কোনো ব্যবস্থা ছিল, নিয়েছে ওই চরের থেকে নিয়েছে। মোটামুটি কিছু পোলাপান হয়, মাস্টার আসতে কষ্ট হয়, বাচ্চাগুলো আসতে কষ্ট হয়। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি এই ফকিরপাড়া চরের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি বীর সাবধরি ফজিলা গফফার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি স্থাপিত হয়েছে 1990 সালে। এই বিদ্যালয়টি একসময় ছিল পাকা ভবন, যেটি যমুনা নদীর ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারপর স্থানীয়দের উদ্যোগে এবং সরকারি উদ্যোগে আবারও নতুন করে এই প্রতিষ্ঠানটি দাঁড় করানো হয়েছে। তবে এখানে শিক্ষকদের আসতে হলে পার হতে হয় ভয়ঙ্কর যমুনা, এবং খেয়া নৌকায় করে পার হয়ে এই বিদ্যালয়ে আসতে হয়, যেটি অনেকটাই কষ্টসাধ্য এবং তাদের আসতে গেলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এ পাশে আসতে হয়। আর বিদ্যালয়টিতে আসলে খুব বেশি ছাত্রছাত্রী নেই, যেহেতু এই চরের বাড়িঘর অনেক কম, এবং যারাও বা ওপার থেকে আসে এই চরে আসলে সচেতনতার অভাবে বিদ্যালয়মুখী ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। বিদ্যালয়ের সামনে ছোট্ট একটি মাঠ, আর মাঠের ঠিক বাঁ পাশে আবাদ হয়েছে আখের। এই চরগুলোতে আখ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের আবাদ হয়। এছাড়াও এই চরে প্রচুর পরিমাণ পেঁয়াজের আবাদ হয়, যেটি স্থানীয় চাহিদা পূরণ করে জামালপুর তথা সারা বাংলাদেশে পৌঁছে যায়। উপরে কালো মেঘে ঢেকে গেছে আকাশ, আর নিচে ফকিরপাড়া চর। মেঘের নিচে এই চর জানান দিচ্ছে কত অসহায়ভাবে জীবনযাপন করে তারা। সামনে যে ঘরটি, নেই কোনো বেড়া, পাশে পাটখড়ি রাখা। এই পাটখড়ি দিয়ে নির্মিত হবে ঘরের চারপাশের বেড়া। এভাবেই ঝড়, বৃষ্টি, রোদ, খরা সব কিছুর মধ্যেই তারা জীবনযাপন করে আসছে। উপরে নতুন টিনের চাল, নেই কোনো সিলিং। যখন রোদ উঠে, উপরে গাছপালাও নেই, তখন এই মানুষগুলোর নিচে থাকাটা কত যে কষ্টের সেটা আসলে বলে বোঝানো যাবে না। নেই কোনো বিদ্যুৎ বা নেই কোনো সৌর বিদ্যুতের ব্যবস্থাও। এখানে এখনও সেই পুরনো যুগের যে গ্রামীণ জীবনযাপন, সেরকম আমরা হারিকেন দেখতে পাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন আসলে কই গেছিলেন? মাঠে?
কথা বলতে পারেন না? নাম কি আপনার? জি, আচ্ছা আচ্ছা। তো উনি আসলে একটু যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইটি আসলে একজন প্রতিবন্ধী মানুষ। বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছে না। কিছুক্ষণ আগেও বৃষ্টির কারণে আমাদের কাজ বন্ধ ছিল, আমরা বসেছিলাম একটি ঘরে। বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে আমরা আবারও বের হয়ে গেছি, কিন্তু বের হওয়ার 5 মিনিট পর আবারও মেঘে ঢেকে গেছে আকাশ। আমাদের হয়তোবা আবারও কিছুক্ষণ আশ্রয় নিতে হবে এই ঘরে। আমরা বৃষ্টি শেষ হলে আবারও কাজে বের হব। আমরা চরের একদম শেষ প্রান্তের একটি বাড়িতে অবস্থান করছি। পাশেই হচ্ছে তারা পাট শুকাচ্ছে। এই পাটগুলো আসলে একদমই শেষে কাটা হয়েছে, যার কারণে এখনও পাট শুকানোর একটা ব্যস্ততা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্য অন্য চরে বা অন্য অন্য জায়গাগুলোতে অনেক আগেই পাট শুকানো হয়ে গেছে এবং এগুলো বিক্রিও হয়ে গেছে। তো আমরা চরের একদম শেষ মাথার একটি বাড়িতে, আমরা আরেকটু সামনে যাব, একদম নদীর কাছাকাছি যাব। দেখি কাকা, এই পাটগুলো এত দেরিতে কেন? কি পাট এটা? অন্য অন্য চরে তো দেখি অনেক আগেই পাট কাটা শেষ। পাট কেমন হয়েছে এবার? ভালো হয়েছে। আপনার নিজের? এখন পাটের দাম কেমন? পাটের দাম 4200। তো দাম তো এবার ভালোই গেছে তাইলে এবার তো। হ্যাঁ হ্যাঁ, শুনলাম আপনাদের এখানে ভুট্টা নাকি অনেক ভালো হয়। প্রতি বছরই করেন ভুট্টা? এবারও করবেন? ধান কেমন হয় এখন এখানে? ধান কেমন হয়? ও খাইয়ে গেছে। তার মানে পানি আসবো না ভাইবে লাগাইছেন, কিন্তু পানি এসে খাইয়ে গেছে। আসলে কিছু করার নাই, সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এইখানে কতটুক পানি হয়েছিল? এই রাস্তা ডুবছিল? এই রাস্তা ডুবছিল? আচ্ছা আচ্ছা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এবছর আসলে ওইভাবে বন্যা হয়নি, তারপরেও যতটুকু হয়েছিল তাতে এই রাস্তাটুকু ডুবে গেছিল এবং ওখানে সামনের একটা আখের ক্ষেত, যেটা স্কুলের পাশে আমরা দেখলাম, ওইখানে আসলে পানি ঢুকে গেছিল আর কি। চরের উর্বর মাটিতে হয়েছে শশার আবাদ। আমরা কৃষক চাচার মুখে শুনবো সে কিভাবে এই চাষগুলো করছে এবং কতদিন থেকে করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। কাকার ঘর তো এটাই? এখানে কয়জন থাকেন? এখানে যে ছেলে মাঝে মাঝে আসে, আর আমার 2 পরিবারই থাকে। ছেলে কোথায় থাকে? ছেলে মাদারগঞ্জ থাকে, নদী ভাঙার পরে ওখানে এক বাড়ি করছি, নদী ভেঙে পরে। আপনাদের অনেকেরই দেখলাম মাদারগঞ্জে বাড়ি ঘর আছে। মাদারগঞ্জে যাওয়ার পরে মাদারগঞ্জ থাকি নদী ভেঙলে পরে উঠে গেছিলাম। ওখান থেকে আবার এখানে কিছু জমা জমি উঠছে, এখানে এসেছে ছোট একটা ঘর তুলি এখানে। আচ্ছা, দুইজনে। কতটুকু শশা লাগাইছেন? শশা আমি লাগাইছি 25% মতো, আর আমার ছোটো ভাইয়েরা বড় ভাই না আইসেন, আমার ছোটো ভাইয়েরা 2টা না আইসে, ওরা মেলা পরে একরের বেশি। আচ্ছা আচ্ছা। এবারে কি আপনি প্রথম করছেন না? এই বছর আমি প্রথম করছি। তাতে এখানে শশার আবাদ কেমন হয়? শশার আবাদ ভালো। শশার আবাদ ভালো হয় না? ভালো। আপনার এই ফলটা দেখতেছি আমরা, তো মোটামুটি ফুল চলে আসছে, অনেক গাছই ফুল আসছে না? ফুল আসতেছে ছোট ছোট করে। আপনার কত দিনের মধ্যে প্রথম চালান উঠাইতে পারবেন? এখন এটা বাজারের সাথে কালেকশন হবে না, তারপরও আনুমানিক আপনার একটা ধারণা আছে না? এটা মনে করেন যে 35 দিনে, মানে নাগানি বাদে 35-45 দিনে মাল আসবো, ধরা যাবো, পেঁচা যাবো। আচ্ছা, এখন কয় দিন হয়েছে গাছের বয়স? এখন বয়স হয়েছে প্রায় 27-28 দিন। 27-28 দিন, মানে মোটামুটি 15-20 দিনের মধ্যে 15-20 দিন ফল ছিঁড়া যাবে মনে হয়। হ্যাঁ, ফল ছিঁড়া যাবে। আচ্ছা, এই ফকিরপাড়া চরে অন্য অন্য ফসলের মতো শশার আবাদও হয়। আমরা সামনে একটি শশার ক্ষেত দেখলাম এবং কথা বললাম ক্ষেতের মালিকের সাথে। এখানে আর 15-20 দিনের মধ্যে তারা আশা করতেছে প্রথম চালানটা ঘরে উঠাতে পারবে। একদম গৃহস্থ বাড়ির উঠান। এখানে আমরা দেখতে পাচ্ছি নদী থেকে
এঁটেল মাটির যে কাদা সেটি সংগ্রহ করে আনা হয়েছে। এটা দিয়ে হচ্ছে ঘরের যে কাঁচা পিঁড়াটা সেটা লেপা হবে বা হচ্ছে চুলার কাজে ব্যবহৃত হবে। এখানে হচ্ছে চুলা, তারা হচ্ছে এভাবেই মাটির চুলায় রান্না করে এখানে হচ্ছে কাঠখড়িগুলো রাখা এবং সুন্দর পরিপাটি দুটি ঘর। চোরের মানুষ যত কষ্টের মধ্যেই থাকুক, যত বিপত্তির মধ্যেই থাকুক, এই মানুষগুলো দিন শেষে অত্যন্ত সুখী। কারণ এই মানুষগুলোর না আছে অতিরিক্ত কোনো চাহিদা, না আছে জীবনের জৌলস। আমরা হেঁটে চলছি নদীর পাড় ধরে। আমরা যত সামনে এগোচ্ছি নদীর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। উপরে মেঘ ঢাকা আকাশ, সামনে যমুনা নদী, আর নদীর পাড়েই অপরূপ সুন্দর কাশবন। এক সুন্দর নান্দনিকতায় ছেয়ে গেছে এই ফকিরপাড়া চর। একদিকে যেমন রয়েছে মানুষের দুঃখ দুর্দশা, ঠিক অপর দিকে রয়েছে অপরূপ সুন্দর এক প্রকৃতি। যমুনা নদীর পাড়ে তৈরি হচ্ছে নতুন একটি ঘর। পাশে কাশবন, তার পাশে যমুনা নদী, আর নদীর পাড়েই তৈরি হচ্ছে পাটখড়ি দিয়ে চারপাশে বেড়াধারা বেষ্টিত একটি সুন্দর ঘর। ঘরটি এখনও নির্মাণাধীন, যার কারণে উপরের চাল এখনও দেওয়া হয়নি। কৃষক কর্মব্যস্ত মাঠের কাজে, তাই তো থাকার ঘরটি তোলার মতো সময় হচ্ছে না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম ফকিরপাড়া চরে। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই চরের মানুষের জীবনযাত্রা এবং প্রাকৃতিক সৌন্দর্য। আজকের মতো বিদায় নিচ্ছি এই চর থেকে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।